আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা এখন আজকে 46তম বিসিএস প্রিলির যে পরীক্ষাটা হয়ে গেল, এখানের গাণিতিক যুক্তির যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারা যারা আজকের পরীক্ষা ফাইট করেছেন তারা প্রত্যেকেই অবগত আছেন যে আজকের প্রশ্নগুলো, বিশেষ করে গণিত অংশটা তুলনামূলকভাবে বেশ সহজ ছিল। যারা মোটামুটি ভাবে একটু পড়াশোনা করেছেন তারা গণিত প্রশ্নগুলো খুব সবকটি প্রশ্নই উত্তর করতে হয়তো সক্ষম হয়েছে। তো যাই হোক, প্রিলি পরীক্ষা মানেই কোনো একটা সাবজেক্ট কঠিন হবে, কোনো একটা পোরশন সহজ হবে, তার ভিত্তিতেই মূলত পরীক্ষাগুলো হয়ে থাকে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আপনারা সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আমাদের প্রথম প্রশ্নটা এটাও মূলত প্রিলিতে এর আগেও একবার আসছিল, ডিজিট চেঞ্জ করে। ঠিক আছে, আমি প্রশ্নগুলো একটু স্ক্রিনশট নিয়ে ইনশাআল্লাহ সমাধান করতেছি। ওকে, দেখুন আমাদের এই যে প্রথম প্রশ্নটা, এই প্রথম প্রশ্নটা কি বলা আছে? বলা আছে নিচের কোন ভগ্নাংশটি 3/2 হতে বড়? কি বলছে বলেন তো? নিচের কোন ভগ্নাংশটি 3/2 থেকে বড়? তো এই ক্ষেত্রে ডিজিট বেশি থাকে, আপনারা তো ক্রস মেথডেও সমাধান করতে পারবেন, এটা আপনাদের আমি শিখিয়ে। বাট এগুলো যদি বড় ডিজিট থাকে সেক্ষেত্রে যদি গুণ করতে সমস্যা হয় আপনি ভাগ করেও সমাধান করতে পারেন। যেমন কিভাবে? এটা 2 কে 3 দিয়ে যদি ভাগ করেন তাহলে 0.66 এরকম একটা রেজাল্ট আসবে। আবার একে যদি ভাগ করেন 33 কে 15 দিয়ে ভাগ করা যাবে না, একটা শূন্য দেন একটা দশমিক দেন, তাহলে মিনিমাম কতবার যাচ্ছে? 5 6 30, 300 হচ্ছে। তাই তার মানে আপাতত এটাকে ভাগ করা দরকার নেই, কারণ আরেকবার ভাগ করলে অন্তত এর চাইতে বড় হচ্ছে না। এবার 8 কে যদি 11 দিয়ে ভাগ করেন যাবে না, একটা দশমিক দেন, ফলে এখানে একটা শূন্য হবে। তাহলে দেখেন 7 11 কে 77। আমাদের কিন্তু আর বাকি অপশন গুলো পড়ার দরকার নাই, কারণ বলছে নিচের কোনো ভগ্নাংশটি 3/2 এর চাইতে বড়। তাহলে এটার চাইতে কি এটা বড়, তার মানে কি আমার খ নাম্বার উত্তর। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আপনারা ক্রস চেক তখনই করবেন যখন দেখবেন যে আর কোনো উপায় নেই, আর কোনো উপায় মানে ছোট ছোট ডিজিট আছে, লব হর ছোট ছোট ডিজিট, তখন আপনারা ক্রস চেক করবেন। ওকে, এরপর দেখেন আমরা 37 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো তো একদম সহজ, কারণ এটা বিভিন্ন সময় এই টাইপের প্রশ্ন করিয়েছি। আমার মনে হয় না যে আমার শিক্ষার্থীদের কেউ এই প্রশ্নটা মিস করছেন। ওকে, দেখেন এই প্রশ্নটিতে কি বলা আছে। এই প্রশ্নটিতে বলা আছে বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছর চক্রবৃদ্ধি সুদ। আমি আপনাদের একটা কৌশলে শিখিয়েছিলাম, 2 বছরে চাইলে আমাদের একটা অনুপাত গুণ করতে হবে, সেটা 2:1। কিভাবে সেটা একটু দেখেন। প্রথমত আমার আসল কত? 400। আপনি 400 লেখেন। কত পার্সেন্ট? 5%। তাহলে 5% হলে 105, তাহলে সমান রেজাল্ট কত হচ্ছে? 4 4 5 4। ওকে, এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে রেজাল্টটা আসছে এটার আবার 5% নিতে হবে, এটার 5% নিতে হবে। তাহলে 5% যদি নেই 5 5, তার মানে থাকে কত? 1। ওই যে বলেছিলাম, কি বলেছিলাম যে আমাদের এই অনুপাতটা গুণ করতে হবে কার সাথে? এই যে এই অনুপাতের সাথে, এই দুটোর সাথে। 2 গুণ করবেন প্রথমটার সাথে, 1 গুণ করবেন পরেরটার সাথে। তাহলে এখানে আসলে কত? 40, এখানে আসলে 1 4 140। আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, তার মানে সুদ আসল চাইছে। আমাদের আসল কত? আসল প্লাস সুদ চাইছে, তাই না? আসল প্লাস সুদ। তাহলে আসল হচ্ছে আমার 400, আর সুদ আসলে কত? 41। তাহলে কত হলো? 441। যারা এই কৌশলটি বুঝতে পারেননি তারা ইউটিউবে আমার এর উপর একটা বিস্তারিত ক্লাস আছে। ইউটিউবে আমার ম্যাথ টিউটর চ্যানেলে গেলে পাবেন, সুদ কষার চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো আছে সেখানে যাবেন, দেখবেন যে খুব সহজেই চক্রবৃদ্ধির সুদের অঙ্কগুলো
কোনো প্রকার সূত্র ছাড়া আপনি সমাধান করতে পারতেছেন। কথাটা ক্লিয়ার? তো সঙ্গত কারণে আপনারা ওখান থেকে একটু ডিটেলস দেখে নেবেন। ওকে, এবার আসুন আমরা পরের অঙ্কটা দেখি। এখানে এই অঙ্কটাতে বলা হচ্ছে, চলুন একটু নিয়ে নিচ্ছি। ওকে, দেখেন এখানে কি বলা আছে। বলা হচ্ছে 100 হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল হচ্ছে 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? মানে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যায় 100 থেকে বড় হতে হবে, বুঝতে পারছেন? এবং 100 চেয়ে বড় হতে হবে এবং তাদের যোগফল আমার মোট 300 হতে হবে। এখন দেখেন আমাদের এটা সহজে আমরা অনুপাতগুলো দিয়ে বের করে নিতে পারি। কথা বুঝতে পারছেন? যেমন আমি যদি এই অনুপাত হিসাব করি, তাহলে এই অনুপাত 1+9 টোটাল হচ্ছে 10 ভাগ আছে। একটা সংখ্যা 1 ভাগ, আরেকটা সংখ্যা 9 ভাগ। তাহলে 300-র ক্ষেত্রে আপনি দেখেন 10 ভাগের 1 ভাগ যদি নেন, দেখেন তো 30 আসতেছে না। কিন্তু আমার তো একটা সংখ্যাও 100 চাইতে ছোট হতে পারবে না। এখানে একটা সংখ্যা কত হয়ে যাচ্ছে, তার মানে আমার এই অপশনটা হচ্ছে না। 2:5 এটা দেখেন এটা ভাগই করা যাবে না, এটা এমনিতে বাদ দিয়ে দেন। তারপর গ নাম্বার অপশনে দুটো অনুপাতের যোগফল আসতেছে আমার 5। তাহলে একটা সংখ্যা 2 ভাগ আর একটা 3 ভাগ। তাহলে খেয়াল করে দেখেন তো আমার 300 ছোট সংখ্যাটা আগে নিয়ে দেখি, 5 ভাগে 3 ভাগ। তাহলে 5×6 কত? 30। এখানে 6 দুগুণে 12, 120। দেখেন এই যে ছোট সংখ্যাটা আসছে এটা কিন্তু 120 আসছে। এবার আমরা দেখি তো বড় সংখ্যাটা এরকম মানে 100-র উপরে আসে কিনা। অবশ্যই আসবে। তাহলে কত আসছে? 118, মানে 180। তার মানে এটাই উত্তর হবে। কেন হবে? কারণ বড় দুটি পূর্ণ সংখ্যা, দেখেন 100 হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল 300, এই দুটো যোগফল 300 এবং দুটোই হচ্ছে আমার 100-র চাইতে বড়। দুটোই হচ্ছে কি আমার 100-র চাইতে বড়। ক্লিয়ার? ওকে, এবার আসুন আমরা ঠিক পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই অসমতার অঙ্কটা এর আগেও কিন্তু বিসিএস এ আসছিল এই নিয়মটা থেকে। এই বিষয়ে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে ম্যাথ টিউটর বইতে আমি আলোচনা করেছি। এই ধরনের অঙ্কগুলো ম্যাথ টিউটর বই দেখলে আপনি খুব সহজে সমাধান করতে পারবেন, কারণ এই অঙ্কগুলো অনেক ইন্টারেস্টিং। দেখেন আগে সমাধানটা যথারীতি আপনি বের করে নেন। এখানে x² - 7x + 12, তাই না? তাহলে x² এখানে 4x 3x + 12, থ্রি কমন নেবেন, x মাইনাস কত হবে? 4 হবে। ওকে, এখন আসতেছে x - 4 x - 3। তো আমাদের একটা শর্টকাট নিয়ম ফলো করব, আপনি ম্যাথ টিউটর বইতে পড়লে এই ব্যাপারে বিস্তারিত পাবেন। যে এটা এই যে মানে লেস দেন অর ইকুয়াল ইউজ না করে আমরা এটা সমান 0 ধরবো, আবার এটা সমান 0 ধরবো। তাহলে এখানে x এর একটা আনুমানিক মান হচ্ছে 4, এখানে আসতেছে 3। এখন যদি আপনার এরকম লেস দেন অর ইকুয়াল থাকে তখন একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা আপনি ব্যবহার করবেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। শর্টকাটটা কি? x মাঝখানে লিখবেন, তারপর ডানে লিখবেন বড় সংখ্যা, বামে লিখবেন আমাদেরকে ছোট সংখ্যা। ঠিক আছে, এবার মানটা বসা। ছোট মান কোনটা আছে? 3, তাহলে এটা হবে আমাদের 3। বড় মান কত? 4। বেশ, এটা হচ্ছে আমাদের উত্তর। আবার আরেকটা বিষয় হচ্ছে যদি এরকম থাকে তাহলে আমাদের, যদি দুটো রেজাল্টই এরকম থাকতো তাহলে আমাদের ব্র্যাকেট হতো। কিন্তু যদি এই যে লেস দেন অর ইকুয়াল থাকে তাহলে আমাদের থার্ড ব্র্যাকেট হবে। তাহলে কি হবে? থার্ড ব্র্যাকেট। এটাও 3 আসবে থার্ড ব্র্যাকেটের, এই সাইনের জন্য 4 আসবে থার্ড ব্র্যাকেটের। তাহলে উত্তর যদি এভাবে দেয়, উত্তর এইভাবে দেখাবেন, এটাও সঠিক উত্তর, এটাও সঠিক উত্তর।
আমাদের পরীক্ষার প্রশ্নে এটা দাগানো হয়েছে, কথাটা ক্লিয়ার? অনেকে হয়তো এক দুই কথায় পুরো নিয়মটা নাও বুঝতে পারেন, তবে আপনারা একটু দয়া করে ম্যাথ টিউটর বইটা দেখে নেবেন, সেখানে আমি এই ব্যাপারটা সবচেয়ে সহজ একটা উপায়ে সমাধান করেছি। প্রথমত হচ্ছে সমাধান করেন, করার পর এই জায়গায় এসে শর্টকাট শুরু হবে। এটা সমান আর এভাবে চিন্তা না করে এটা সমান এটা শূন্য নেন, এটা সমান শূন্য, তাহলে এক্স এ যে দুটো মান আসবে এখানে বোঝার জন্য না, এটা শর্টকাট টেকনিক। এই মানটা যদি আমার লেস দেন অর লেস দেন ইকুয়াল হয়, এই সাইনে যদি অঙ্কে থাকে, শূন্যের চাইতে ছোট বা শূন্যের সমান যদি এই সাইনটা থাকে, তখন আপনি এই মেথডটা ইউজ করবেন, তাহলে সরাসরি উত্তর পেয়ে যাবেন। এখন যদি ধরেন এটা এমন হতো যে 3x4 এমন হতো, তাহলে কিন্তু এটা ব্র্যাকেট উত্তর লিখতে গেলে আমি 3 4 লিখতাম, কারণ লেস দেন হলে আমার ব্র্যাকেট হবে, আর লেস দেন অর ইকুয়াল যদি হয় তাহলে আমাদের কি হবে, থার্ড ব্র্যাকেট হবে। কথাটা ক্লিয়ার? এই ব্যাপারগুলো আরো বিস্তারিত আলোচনা আছে, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন, ঠিক আছে? এবার আসেন এই অঙ্কটা দেখেন। এই অঙ্কটা দেখে নতুন মনে হতে পারে আপনার, কিন্তু সবচেয়ে সহজ কথা হচ্ছে এই অঙ্কটা কঠিন না। আপনার নতুন মনে হতে পারে, কিন্তু অঙ্কটা কিন্তু বেশ সহজে আছে। এটা হচ্ছে দেখেন, আপনার কাছে এখানে অনেকগুলো মান দেওয়া আছে, এটা সমান একটা মান দেওয়া আছে, তাই না? এখানে এটা সমান একটা মান দেওয়া আছে, কিন্তু এখানে দেওয়া আছে 3টা বর্গ। এই 3টা বর্গকে যোগ করতে হবে। এটা সমান আমরা কি লিখতে পারি, সূত্র যদি করি x স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 2 গুণে 4 4xy, তারপর এখানে এটা b স্কয়ার, তাহলে 4y স্কয়ার। যেহেতু যোগ করব পাশাপাশি অনেক জায়গা লাগবে, নিচে নিচে যোগ করে ফেলি। তারপর আরেকটা দেখেন, আরেকটা এখানে কি বলছে, এটা হচ্ছে y স্কয়ার। ওকে, তাহলে এখানে 4zy, তারপর এটা 4z স্কয়ার। আরেকটা আছে, ওটা আমরা একটু নেই, কি বলে দেখেন, সেটা কত আসছে, এটা আসছে, এটা হচ্ছে z স্কয়ার, তাই না? তারপর 4zx, তারপর হচ্ছে 4x স্কয়ার। এবার আমরা যেটা করব, এই পুরোটাই যোগ করতে বলছে, এই যে দেখেন যোগ করতে বলছে, তাহলে যোগ করেন। যোগ করলে এখানে x স্কয়ার হচ্ছে, y স্কয়ার হচ্ছে, z স্কয়ার হচ্ছে। ওকে, এই চারটা আমরা যোগ করলাম, এরপর সবকটাই প্লাস প্লাস দেই। এবার এই চারটা যোগ করব, চারটা যোগ করে 4 কমন নিয়ে নেই আগে, তাহলে x y y z z x। ওকে, আর এই চারটা যোগ করব, এখানে 4 সবকটাই আছে, তাহলে 4টা আগে কমন নিয়ে নেই। কেন কমন নেব, এই যে আমাদের এই যে এখানে মানটাকে বসাতে হবে সিস্টেম মতো, তাহলে 4y স্কয়ার z স্কয়ার x স্কয়ার। ক্লিয়ার? এখন আসেন এখানে আমরা মান বসাবো, এখানে আমরা মান বসাবো। এটার মান কত, 2, 2 বসান, এই যে প্লাস আছে 4 ইনটু এখানে কত আছে, এটা হচ্ছে আমার 1, তাহলে সরাসরি 4ই বসায় দেই, 4 এর কে 4, তাই কিনা? যোগ এখানে 4, এরপর 4 আছে এখানে 2, তাহলে 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে 10 14। কত বলেন তো, 14। তাহলে আমাদের উত্তর হচ্ছে 40 নম্বর হচ্ছে কত, 14। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন। এবার আমরা একটু পরবর্তী প্রশ্নে যাই। দেখেন এই প্রশ্নে কি বলা আছে, এখানে বলা আছে যে এটা আমাদের একটা মানে সরল সহ সমীকরণের সমাধান, এক্স ওয়াই এর মান চাইছে, এই মানগুলো অপশন টেস্ট করে দিবেন, এটাই হচ্ছে বেস্ট অপশন টেস্ট। কথা বুঝতে পারছেন কিনা? যদি এক্স, আমি আবার বলে দিই, সতর্কতা হচ্ছে এটা কখন মানে অপশন টেস্ট করবেন, যখন এক্স এবং ওয়াই দুটোরই মান দেওয়া থাকবে। আমি আবার বলছি,
সরল সহজ সমীকরণের ক্ষেত্রে এক্স ওয়াই এর মান যদি শর্ট অপশন টেস্ট করতে চান, শর্ত হচ্ছে দুটোরই মান চাইতে হবে এবং দুটোরই মান অপশন হিসেবে থাকতে হবে। কথাটা ক্লিয়ার? এবার চলেন আমরা এখানে একটু দেখি। এখানে স্বাভাবিকভাবে দেখি কোনটা বসালে 3 আসে। এক্স যদি আমি এখানে 2 বসাই, 3 দুগুণে 6, 6 থেকে 5 গেলে হয় না, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 6 গেলে হয় না, 3 তিরিকে 9, 9 থেকে যদি আমি 5 বাদ দেই তাহলেও হচ্ছে না, তাহলে এখানে 3 তিরিকে 9, 9 থেকে যদি 6 বাদ দেই তাহলে 3, এটা ঠিক আছে। তাহলে পরে তো মিলে যাবে। দেখেন এখানে কত, 5 6 30, তারপর হচ্ছে 6, তাহলে কত, সরি 3 5 15, 3 5 15 আর হচ্ছে 6, তাহলে কত, 21। দেখেন দুটোই মিলে যাচ্ছে, তার মানে কি উত্তর হচ্ছে ঘ নাম্বার। কথাটা বুঝতে পারছেন কিনা? এটাই হচ্ছে মূলত আমাদের উত্তর। খুবই সহজ অঙ্ক, আমার মনে হয় যে আপনারা একটু ট্রাই করলেই এটা পেরে যাবেন ইনশাআল্লাহ। এবার আসেন আমরা একটু পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটাও খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। আপনারা যারা চর্চা কম আছে তাদের জন্য একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আলটিমেট চর্চা করে করে একবার অভ্যস্ত হয়ে গেলে অঙ্কগুলো কঠিন মনে হবে না। যেমন দেখেন এই অঙ্কটার ক্ষেত্রে কিচ্ছু করা হয় না, সিম্পল আমাদের সূচকের অঙ্কের খুব স্বাভাবিক নিয়ম। এখানে প্রবলেমটা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই পুরোটাই একটা কনসেপ্ট আর +1 একটা কনসেপ্ট, এটা আগে বুঝতে হবে। ওকে, আমি এটা একটু সমাধানটা শুরু করি। ধরেন আমরা কি করতে পারি, এই যে +1 আছে আমাদের এর মান বের করা, মানে এখানে এক্স ভিত্তিক সাম একটা কিছু থাকবে, এখানে একটা কিছু থাকবে, তাই না? তার মানে আলটিমেট এক পাশে শুধু একটা এক্সই রাখবো। একটা এক্স যদি রাখতে চাই তাহলে এই যে এক্স কোথায় আছে, উপরে আছে না? এক্স যদি থাকে উপরে, তাই কিনা? এক্স উপরে থাকলে কি বেস মিলাতে হয়, বেস মিলাতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এক্স উপরে থাকলে আমাদের নিচে মিলাতে হবে। কি কোথায় মিলাতে হবে? নিচে মিলাতে হবে, না হলে তো এক্স উপর থেকে নিচে নামবে না। তার মানে কি এখানে খেয়াল করে দেখেন আমাদের এক্স উপরে আছে, তার মানে আমার ভিত্তি মিলাতে হবে, ভিত্তি মিলাতে হবে। তাহলে এই সংখ্যার কাজগুলো আগে করতে হবে, এই এক্সট্রা সংখ্যার যে কাজগুলো আছে এগুলো আগে করে ফেলতে হবে। এটা কিভাবে করেন? যেমন এটা +1 আছে, ও পাশে দিয়ে দিন, তাহলে এখানে হাফ ইন্টু 2x⁻3, এখানে 5 - 1, ক্লিয়ার? এরপর আপনি যেটা করতে পারেন, এখানে 4 আসবে, তাহলে এই হাফটা এখানে গুণ আকারে আছে, ও পাশে গেলে ভাগ হবে, ভাগ হওয়া মানে কি উল্টে যাবে, তাই কিনা? তাহলে এখানে আমরা এটাকেও ও পাশে নিয়ে দেই, উল্টে যাবে, উল্টে ভাগ হওয়া মানে এই এরকম উল্টে যাবে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে দেখেন 2x3 এখানে কিন্তু হচ্ছে 8। এবার আমাদের কথা ছিল কি এক্স উপরে নিচে মিলাতে হবে, তার মানে নিচে মিলাবো, উপরে তো এক্স, তাহলে 2x - 3 এখানে 2 3 আকারে লিখতে পারেন। দেখেন তো বেস মিলাতে হবে, বেস মিলছে কিনা? বেস মিলে গেছে, তার মানে এখন তো আর কোনো আমার সমস্যা নেই, বেস বেস বাদ। তাহলে আমার থাকতেছে উপরে x - 3 সমান সমান এখানে কি 3, তাহলে সুতরাং x সমান সমান 3 + 3 সমান সমান 6। কথা বুঝতে পারছেন কিনা? অঙ্কটা খুব সহজ ছিল, অঙ্কটা সহজ ছিল, বাট আপনারা যদি পরীক্ষার হল তো আসলে নানাবিধ প্রেসার থাকে, সেখানে যদি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারেন অথবা একটু সাহস করে এগিয়ে যেতে পারেন তাহলে অঙ্কটা হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? আমার মনে হয় আপনারা তো গণিতের সমাধান হয়তো আগে অনেকেই পেয়ে গেছেন, তো আমি গণিত এখানে সমাধানের উদ্দেশ্যে আসিনি, যে কোটা গণিত আছে এই কোটা গণিত আমি শেখানোর জন্য। বুঝতে পারছেন কিনা? এখন একটু বলেন আপনারা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন, আরিয়া প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আপনারা একটু বলেন বুঝতে পারছেন কিনা? আমাদের এখানে আসলে আমি আবারও বলছি যে এটি সমাধান ক্লাস নিয়ে আসেনি যে উত্তর বলে দিলাম বা আমার মতো সমাধান করলাম, আমি প্রতিটা অঙ্ক একটু শিখিয়ে দিতে চাই, আপনারা একটু আমার সাথে রেসপন্স করেন, ঠিক আছে? এটা নেক্সট পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোতেও চলে আসবে, ক্লিয়ার? এই যে দেখেন লগ থেকে একটা অঙ্ক আসছে, এই অঙ্কটাও মানে আসলে
বিসিএস এর প্রশ্ন কেন একটু অন্যরকম, এগুলো একটু ইন্টেলেকচুয়াল টাইপ হয়, যে এখানে আপনি যদি বেসিক স্ট্রং না করেন তাহলে এই অঙ্কগুলো হঠাৎ করেই পারবেন না, দু একটা নিয়ম পড়ে এগুলো সমাধান করতে পারবেন না। দেখেন এই অঙ্কটা এখানে লগ √8 আছে, তারপর 3 1/3 আছে। আমরা যদি এই অঙ্কটাতে এক্সচেঞ্জ করি, সূচকে নিয়ে যাই, তাহলে এটা এর উপর চলে যাবে। আবার এটা 3 3 9 1 10, এটা কিন্তু 10/3 এই পাশে পাওয়ারটা। যাও আমি এটাকে, তাহলে এই এক্সটা এই পাশে চলে যাবে, আর এই যে পুরো পাওয়ারটা এটা 10⁻3 এটা এখানে চলে যাবে। কথাটা ক্লিয়ার? এবার আসেন, আমাদের কাজ হচ্ছে কি বলেন তো, এক্স এর মান বের করতে হবে। কি করতে হবে? এক্স এর মান। তাহলে এক্স এর মান, এক্স কোথায় আছে বলেন তো? নিচে আছে। তাহলে নিচে থাকলে উপরে মিলাতে হবে। কি করতে হবে বলেন তো? এখন আলটিমেট দেখি মিলানোর প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে, যেহেতু এই পাশে একটা এক্স সরাসরি আছে, না মিলালেও হতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? যদি এই পাশে আরো এক্স নিয়ে ঝামেলা থাকতো তাহলে আমরা উপরে যেতাম। এখন মনে হচ্ছে এইটুকু সমাধান করলেই হবে। এখানে 2 কে 2⁻3 আকারে লেখা যায়। আমরা কেন এমনটা ভাবতেছি? কারণ হচ্ছে এই যে আমরা যদি এখানে রুট আছে, রুটকে হাফ লিখতে পারেন, এটা লিখতে পারেন, তাহলে এটার পাওয়ার এটার সাথে যদি গুণ হয় তাহলে 3/2 হবে। তো এটা যদি উপরে 3/2 নিতে পারি তাহলে আমরা কাটাকাটি করতে পারবো। তো এই কারণে আমরা 2⁻3 লিখলাম, উপরে 10/3। আমাদের কাজ হচ্ছে সরলীকরণ করা। সরলীকরণ করতে আমাদের যত সহজ করা যায় আমরা করব। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এবার কিন্তু আমাদের এটা সমান, আমরা হাফ এর সাথে হাফ, আমি দুর্বলদের জন্য আরেকটা লাইন একটু বেশি লিখতেছি, তাহলে এটা হাফ। আপনারা ধৈর্য ধরেন, সমস্যা নেই। এটা হচ্ছে হাফ এক্স। দেখেন এবার কিন্তু আমার সরি, এখানে তো এটা উঠে গেছে, তাই না? এটা উঠে গেছে। তাহলে 2 3/2। এখন এই পাওয়ারের সাথে আমার গুণ হয়ে হবে 10/3। তাহলে দেখেন তো, আমরা এটা এটা কাটতে পারতেছি, এটা এটা কাটতে পারতে, এটা 5। তাহলে 2 এর পাওয়ার কত হলো? x = 2 এর পাওয়ার 2⁵ হলো, তার মানে কি 32। তাহলে আমাদের উত্তর কি 32। এখানে অন্য কোনো কিছুই না, একটু শুধু এই জিনিসটাকে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারতেছেন কিনা এটা সমস্যা। প্রশ্নকর্তা কি করছে, এই জিনিসটাকেও আবার পেজ দিয়ে এইভাবে দিয়ে রাখছে। তার মানে আপনাকে আগে এটা সমাধান করতে হলো, সমাধান করে এর উপর পাঠাতে হলো। এখন এর উপর তো এখানে আর কোনো কাজ করার সুযোগ নাই। তার মানে কি আপনার এই যে ভিতরে কাজ করতে হচ্ছে। ভিতরে কাজটা কিসের ভিত্তিতে করবেন? ওই যে পাওয়ারের সাথে কোথাও মেসিং করানো যায় কিনা, এই কারণে আমরা কি এই 8 সমান এটা মেনে নিলাম। কথা বুঝতে পারছেন কিনা? তো এটা মেনে নিয়ে আমরা এর সাথে গুণ করলাম, আলটিমেট পাওয়ার গুলো কাটা গেল, আমাদের উত্তর চলে আসলো। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা একটু পরবর্তী প্রশ্নে যাই। দেখেন এই প্রশ্নটাতে বলা হচ্ছে 1 হতে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। দেখেন 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। কথা বুঝতে পারছেন কিনা? এখন আমরা আগে দেখব, ভালো করে খেয়াল করে দেখেন যে এই 1000কে যদি আমরা 30 দ্বারা আসলে কতটি সংখ্যা আছে বিভাজ্য সেটা বের করতে গেলে আমাকে 30 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। যদি ভাগ করি 0 আমার 33 আসতেছে, তাই না? 33টা সংখ্যা আছে যেগুলো 30 দ্বারা বিভাজ্য। এখন 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য, এরকম কিছু সংখ্যা আছে যেটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। এখন আমাদের এর জন্য প্রথমত যে কাজ করতে হবে, যে 16 দ্বারা বিভাজ্য নয় এটা যদি নরমালি বের করতে চান 1000 পর্যন্ত, তাহলে তো এটা আপনাকে একদম
অনেক হিসাব করতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? এখানে কি করতে হবে, আপনাকে অনেকগুলো হিসাব করতে হবে, কারণ 16 গড়ের নামতা দিয়ে যতগুলো 16 দিয়ে ভাগ করে যতগুলো বিভাজ্য না তার উল্টোটা বের করতে হবে। কিন্তু এখানে দুটো সংখ্যারই রিলেশন থাকতে হবে, দুটো সংখ্যারই রিলেশন থাকতে হবে। 16 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে, কিন্তু 30 দ্বারা বিভাজ্য। 16 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 30 দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদের 33টা সংখ্যার প্রত্যেকটাই কিন্তু 30 দ্বারা বিভাজ্য। কিন্তু এর ভিতর এমন কিছু সংখ্যা আছে যেগুলো 16 দ্বারাও বিভাজ্য, হয়তো এই 33টার ভিতর আছে, আমি ওইটা বাদ দিতে হবে, কারণ এখানে 16 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকতে পারবে না। তাহলে ওই সংখ্যাগুলো কারা হবে? এটা নিয়ম হচ্ছে, যে দুটো সংখ্যার ভিতরে এই সম্পর্কটা আছে তাদের লসাগু আমরা যদি করি, ওই লসাগু যেটা আসবে ওই সংখ্যাটা 30 দ্বারাও ভাগ করা যাবে, 16 দ্বারাও। লসাগুর বেসিক নিয়মই হচ্ছে 16 30 যদি আমি লসাগু করি, যেমন 2 8 15, তাহলে এখানে আস্তে আস্তে কত, 5 8 40 শূন্য, 8 8, এখানে কত, সরি 5 8 40 শূন্য, 8 8, 4 12, 2 এখানে 12 আর হচ্ছে 2, এখানে কত, 240। তার মানে এই 16 30 এর লসাগু 240 হওয়া মানে হচ্ছে এই 240 সংখ্যাটা এটা 1000 এর ভিতর আছে না? বলেন তো, 1000 এর ভিতর 240 আছে না? এই 240 কে 16 দ্বারাও ভাগ করা যাবে, আমার 30 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এই 30 দ্বারা যে ভাগ করা যাবে এরকম সংখ্যা কয়টা? 33টা। এর ভিতরে একটা সংখ্যা বের হলো না, 240, যেটা দুটো দ্বারা ভাগ করা যাবে। তাহলে এই সংখ্যাটা নেওয়া যাবে না, কারণ 16 দ্বারা বিভাজ্য নয় এরকম সংখ্যা নিতে হবে, কিন্তু 16 দ্বারা বিভাজ্য ওই সংখ্যাটা নেওয়া যাবে না। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? যে 16 দ্বারা বিভাজ্য ওটা নেওয়া যাবে না। তাহলে এরকম সংখ্যা কি 240 শুধু আছে? না, আমরা এটাকে গুণিতক আকারে নিতে থাকবো, কারণ আমরা লসাগু গসাগু যারা আমার ক্লাস করেছেন তারা জানেন যে কোন একাধিক সংখ্যার লসাগুকে, এই একাধিক সংখ্যার লসাগুকে এদের দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, এবং এদের গুণিতককেও এদের দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা একটু দেখি 240 এর পর আর কোন কোন সংখ্যা আছে 1000 এর ভিতর, যেটাকে আমরা 16 30 দুটো দ্বারাই ভাগ করতে পারবো। তাহলে এর ভিতর একটা আছে, আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে 280, একটা 3 দ্বারা যদি গুণ করি তাহলে 3 4 12, 2 3 2 6 7। আমি যদি 4 দ্বারা গুণ করি 0 4 4 16 6, 4 2 8 9। এই এর ভিতর 1000 এর ভিতর এরকম 4টা সংখ্যা আছে। কয়টা? 4টা সংখ্যা আছে যাদেরকে 16 দ্বারাও ভাগ করা যায়, 30 দ্বারাও ভাগ করা যায়। আমার কথা হচ্ছে 30 শুধু 30 দ্বারা ভাগ করা যায় আছে 33টা। তাহলে আমার যেহেতু 30 দ্বারা বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য নয় নিতে হবে, তাহলে এই 4টা বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? এই কারণেই বাদ দিতে হবে, কারণ আমার 16 দ্বারা বিভাজ্য সংখ্যা নেওয়া যাবে না। তাহলে এটা বাদ দিলে আমাদের উত্তর হবে কত? 29। তার মানে এটাই উত্তর। আমার মনে হয় কোনো কারণে এটা মিসিং হয়ে গেছে, কেন মিসিং হচ্ছে জানি না, আমার মনে হয় বোঝার ভুল থাকতে পারে। যোগ করলে অবশ্যই উত্তর চলে আসবে, কিন্তু আমরা তো নিজ থেকে কিছু করতে পারি না, গণিতে যেটা আছে সেটাই করতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমাদের ঠিক পরের প্রশ্নটা। ওকে, এবার আমরা পরের প্রশ্নটা দেখব। এখানে এই অঙ্কে কি বলা আছে একটু ভালো করে খেয়াল করে দেখেন। এই অঙ্কটা আমাদের ঘন বস্তু থেকে আসছে। এখানে বলছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ, বৃত্তীয় যে তলটা আছে এটার ব্যাসার্ধ হচ্ছে আমার 2 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 6 মিটার। তো ওর তলগুলি, মানে একটা তল, এখানে তল, সবগুলো তল, মোট ক্ষেত্রফল কত? তো এই ক্ষেত্রে 2 পাই r প্লাস h, এই সূত্র দ্বারা আমরা কোন সিলিন্ডারের মোট ক্ষেত্রফল বের করি। কি করি? মোট ক্ষেত্রফল বের করি। তাহলে সরাসরি এটা খুব সহজ অঙ্ক,
টু পাই, এখানে সম্ভবত উত্তরগুলোতে পাই আছে, তাহলে পায়ের মান বসাবো না। এখানে আর কত দেওয়া আছে, আর 2 দেওয়া আছে, এখানে আর 2 উচ্চারণ 6, তাই কিনা? তাহলে 2 পাই, এখানে 8 আর 2 গুণে 16, তাহলে 32 পাই। তাহলে উত্তর কত হবে আমাদের? 32 পাই। এখানে জাস্ট এই সূত্রটা মুখস্থ রাখবেন, সূত্র মুখস্থ রাখলেই হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কিনা? পরীক্ষার হলে আর এত প্যারা নিতে হবে না। এবার আসেন আমরা পরের অঙ্কটা যাই। এটা অঙ্কটা এখানেই সমাধান হয়ে যাবে। এখানে বলছে কোন একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 26 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের? আগে যে দুটো কোণের মান দেওয়া থাকবে, এই দুটো কোণের মানের মাপটা আগে আপনার দেখতে হবে। এই দুটোর যোগফল কত? এই দুটো যোগফল 10, এখানে কত 8 9 90 ডিগ্রি। আমার তিনটা ত্রিভুজের টোটাল সমষ্টি হচ্ছে 180। 180 থেকে 90 বাদ দিলে একটা কোণ সরাসরি 90 ডিগ্রি, তার মানে কি এটা সমকোণী ত্রিভুজ। কি বলেন তো? এটা সমকোণী ত্রিভুজ। এরপর বলা হচ্ছে, দেখেন 47 নম্বর অঙ্কটা দেখেন, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল, মানে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল তো বুঝেন। ধরেন এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, অন্তর্লিখিত যেটাকে আমরা বলি ভিতর থেকে, পরিলিখিতটা হচ্ছে যেটা বাহির থেকে। এই যে এরকম একটা ক্ষেত্রফল, এরকম একটা ক্ষেত্রফল। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। এই টাইপের অঙ্ক যখনই আসুক, আপনার মেইন কাজটা হচ্ছে আগে এই যে এটা এই বরাবর যদি আপনি যোগ করেন, তাহলে এটা কি আসবে? এটা একটা ব্যাস আসবে। আবার একই সাথে এই ক্ষেত্রফলের মানে বর্গক্ষেত্রের একটা কি আসবে আমাদের? দেখেন কর্ণ আসবে। এটা কি? কর্ণ। আমরা জানি কর্ণের সূত্র হচ্ছে, দেখেন a√2, অর্থাৎ বাহু ইন্টু √2। তাহলে আমাদের বাহু এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে এর মান অলরেডি 4 দেওয়া আছে। তাহলে আমরা যদি এটা বের করতে পারি, তাহলে লাভটা হচ্ছে আমরা এই কর্ণটা বের করলে পুরো ব্যাসার্ধটা বের করতে পারবো। কর্ণ বের করলে কি করতে পারবো? ব্যাসার্ধটা বের করতে পারবো। তাহলে এটা যদি বাহু এ হয়, তাহলে 4√2, তাহলে এটার মান আসছে 4√2, তাই কিনা? এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এটার ক্ষেত্রফল বের করা, এটার ক্ষেত্রফল বের করা। কিন্তু এখানে তো এটার মান হচ্ছে 2r। আমি যেটা বের করলাম, এটা যদি ব্যাসার্ধ চিন্তা করি, তাহলে এটার বৃত্তের ব্যাসার্ধ চিন্তা করলে এটার মান হচ্ছে কি 2r। এটার মান যদি 2r হয়, তাহলে 2r সমান সমান হচ্ছে 4√2। তার মানে r হচ্ছে যেটা ব্যাসার্ধ, 4√2 কে 2 দ্বারা ভাগ করলে 2√2। ওকে, আমরা r এর মান পেলাম। এখন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে পাই আছে, এখানে পায়ের মান দেওয়া আছে, তাই কিনা? তো পাই রেখে দিব। তারপর আর এর মান কত? 2√2 স্কয়ার। এটা সমান সমান কত হয় আমাদের? 8। তাহলে 8 পাই। তাহলে উত্তর হবে কত? 8 পাই। তাহলে দেখেন এই অঙ্ক, এই টাইপের অঙ্ক ইদানিং অনেক আসে বিভিন্ন পরীক্ষায়, দেখবেন। কথা বুঝতে পারছেন কিনা? এখানে জাস্ট শুধু আপনি যে জিনিসটা করবেন, এই বাহুটার যেটা দেওয়া আছে এটা আপনি ইউজ করবেন। কারণ বৃত্তে যেতে হলে একটা জায়গায় সম্ভব এটা ব্যাসার্ধটা যদি বের করি, আমার ক্ষেত্রফলের সূত্রটা দিকে আগে তাকাবেন। এই ক্ষেত্রফলে একটা ব্যাসার্ধ দরকার। তাহলে এই ব্যাসার্ধ যে কথা, ওই যে বর্গক্ষেত্র আছে ওটার কর্ণ একই কথা। তার মানে আমি চাইলেই এই যে বাহু ইন্টু √2 দিয়ে কর্ণ বের করে নিতে পারবো। কর্ণ থেকে আমি ব্যাসার্ধ বের করতে পারবো। ব্যাসার্ধের সূত্রে বসিয়ে দিলাম, আমাদের উত্তর চলে আসলো। কথাটা ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন। হারিয়া। এখানে দেখেন 8 নম্বর, কনিক শব্দটির অক্ষগুলো নিয়ে গণিত বিন্যাস কত? দেখেন বিন্যাসের অঙ্ক গত 2 টার্মে ওইভাবে আমরা পারি নাই। এইবার যে প্রশ্নটা আসছে এটা খুবই সহজ আসছে। কথা বুঝতে পারছেন কিনা? এখানে বিন্যাস সংখ্যা বের করার সবচেয়ে সহজ সূত্রটা আছে পি কিউ আর। দেখেন এটার এখানে
n এর মান হচ্ছে 5, 1 2 3 4 5, আর এখানে আমার রিপিটেড সংখ্যা আছে কত 2, ধরেন p এর মান বা r এর মান যাই বলেন 2, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল রিপিটেড হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান যদি 120 হয় তাহলে এটার উত্তর কত আসবে 60। তাহলে আমাদের উত্তর কত হবে 60। যারা মিনিমাম বিন্যাসের বেসিকটা মাথায় আছে তারা এটা খুব সহজে পারবে। দেখেন 49 নাম্বার, যদি a সমান x আর সাজ ডেট x হলো, এখানে দেখেন x বলা হচ্ছে যে 5 এবং 7 দ্বারা বিভাজ্য, x এর মানটা হচ্ছে এমন একটা মান যেটা 5 এবং 7 দ্বারা বিভাজ্য। এখন এটা তো আপনি বের করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, এরকম অসীম কনসেপ্ট থাকবে না, এরপরে একটা শর্ত থাকবে। যেমন শর্তটা হচ্ছে ওই x এর মানটা 150 এর নিচে হতে হবে, 150 এর নিচে হতে হবে। কেন এই শর্ত দিচ্ছে? কারণ x এর মান 5 দ্বারা বিভাজ্য, 5 অথবা 7 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা তো অনেক আছে, আমরা নেব কোনগুলি 150 এর সাথে নিচে। এখন এটা বের করার প্রথম শর্তটাই হচ্ছে এটাকে লসাগু করে ফেলা, ওই যে আগে যে কাজটা করলাম। কারণ 5 7 কত 35, তাহলে প্রথম সংখ্যাটাই হচ্ছে 35, যাকে 5 এবং 7 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এরপর যেটা করব, এরপর আমরা এটা গণিতক আকারে নিতে থাকবো 150 আগ পর্যন্ত, কারণ 35 কে 5 7 দ্বারা ভাগ করা যাবে, যেহেতু এই দুটো লসাগু এটা। এর যত গণিতক বের করবো 70 105 তাদেরকেও 5 7 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এখানে একটা আসবে 70, তাই কিনা, আরেকটা আসবে 105। ধরেন 4 গুণ যদি করেন, 4 5 20, 3 4 12, 12 14 140। আমার সংখ্যা হচ্ছে 150 পর্যন্ত, এর বেশি আর যাওয়া যাবে না। তাহলে এখানে আমার সরাসরি কয়টা উপাদান আছে? 4টা উপাদান আছে। কয়টা উপাদান আছে? 4টা। আর পাওয়ার অফ a এর সূত্র কি? এর সূত্র হচ্ছে টু দি পাওয়ার n। তাহলে আমাদের উপসেট আর পাওয়ার এর যে শক্তি সেট দুটোর সূত্র কিন্তু একটাই। তাহলে n এর মান যদি 4 হয় তাহলে এখানে আমার কথা হচ্ছে 16, তাহলে উত্তর কত হবে 16। কথাটা বুঝতে পারছেন কিনা? এখানে এই টাইপের অঙ্কটার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনি এটা বুঝতে পারেন কিনা, এটা বের করতে পারবেন কিনা, এটাই হচ্ছে মূল বিষয়, আর কিচ্ছু না। এটা সেট গঠন পদ্ধতিতে এখানে ততটা দেওয়া আছে, আপনাকে এখান থেকে ওই তালিকাটা বের করে নিতে হবে যে এখানে কয়টা উপাদান আছে। ক্লিয়ার? ওকে। দেখেন এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, একটা থলিতে 5টা নীল, 10টা সাদা, 20টা কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুলবো, সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? তাহলে সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে মোট কতটি বল আছে? 5 10 20। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত? 10। তাহলে উপরে 10 নিচে 35, তাহলে 5 দুগুণে 10, 5 7 35। মানে এটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা কত আসবে? না হওয়ার সম্ভাবনা 1 - 2/7, তাহলে 5/7। তাহলে উত্তর কত হবে? 5/7। কথাটা ক্লিয়ার? আমাদের টোটাল যতগুলো বল আছে সেটা নিচে দিতে হবে এবং সেটার সম্ভাবনা কত? 10। তাহলে না হওয়ার সম্ভাবনা কত? এই যে দেখেন, হওয়ার সম্ভাবনা যাক সেখান থেকে 1 বাদ দেই, কারণ আমাদের সম্ভাব্যতার অঙ্কে মোট হচ্ছে কত? 1। কথাটা ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন। হারিয়া আমি একটু বলে রাখি, আপনারা যারা আসলে গণিতে দুর্বল আছেন তাদের ক্ষেত্রে আমার লেখা ম্যাথ টিউটর বইটাকে সাজেস্ট করব, কারণ এই বইতে এই ব্যাপারগুলো অনেক সহজ সরল ভাবে ব্যাখ্যা করা আছে। আপনি বইটা ফলো করলে বেসিক স্ট্রং হবে, অনেক বেশি স্ট্রং হবে, এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অবশ্যই ভালো করবেন। আরেকটা ব্যাপার বলি, যারা গণিতে একদম দুর্বল, অতীত থেকে দুর্বল, তাদের গণিতে ভালো করার জন্য লং টাইম আপনাকে সময় দিতে হবে। দীর্ঘ সময় দিলেই তবে কেবলমাত্র এই বেসিকের দুর্বলতাগুলো, খুঁটিনাটি দুর্বলতাগুলো দূর হবে। আমি কথা বুঝাতে পারছি কিনা? তো যাই হোক, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।